অঘটন নয় বরং ইতিহাস। আফগানদের যেন এ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বড় বড় দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে আসা। টি-20 বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 কুড়িতে আমি আছি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে আছেন সহকর্মী এসকে শাওন। স্বাগত শাওন আপনাকে 20 কুড়িতে। যেটা বলছিলাম সেই সঙ্গে যে আজকে সকালের ম্যাচটায় অজিদেরকে শক্তিশালী দল এবং সেই সঙ্গে আফগানিস্তান কিন্তু 21 রানে তাদেরকে বেশ একটা বড় ব্যবধানেই হারিয়েছে। এই সম্পর্কে তো জানবই এবং সেই সঙ্গে আজকে কিন্তু ইংল্যান্ড কিছুক্ষণ আগে তাদের ম্যাচটি জিতে নিল এবং সেই সঙ্গে তাদের রান রেটের বিশাল একটি ব্যবধান তৈরি করে নিল, কারণ এখনও নিশ্চিত না কে খেলবে সেমিফাইনাল। এবং ইংল্যান্ডকে কিন্তু আজকে দেখেছিলাম যে সল্টের সঙ্গে সঙ্গে জস বাটলার যেরকম পারফর্ম করতে অ্যাকচুয়ালি চায় সেটা কিন্তু সে করতে পেরেছে। আজকের ম্যাচটা নিয়ে ইংল্যান্ডের কতটা গুরুত্বপূর্ণ ছিল? হ্যাঁ, যতটুকু গুরুত্বপূর্ণ ছিল তারা আসলে তাদের যে প্ল্যান সেই প্ল্যান আসলে সঠিকভাবেই তারা কাজে লাগিয়েছে। এখন তারা নাম্বার 1-এ আছে, তাদের যে গ্রুপ রয়েছে সেখানে তারা পয়েন্ট টেবিলে নাম্বার 1-এ অবস্থান করছে, অর্থাৎ তাদের সেমিফাইনাল প্রায় আপনি নিশ্চিত বলতে পারেন যদি আসলে তেমন কোনো অঘটন আসলে না ঘটে থাকে। আজকে তারা 10 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ইউএসএ 115 রান ইউএসএকে অল আউট করে দিয়েছে। সেখানে কৃতিত্ব অবশ্যই বোলারদেরই বলতে হয়, যেহেতু লো স্কোরিং ম্যাচ হয়েছে। সেখানে ক্রিস জর্ডান আজকে হ্যাট্রিক করেছে। টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম হ্যাট্রিক তার, সেটা টি-20 বিশ্বকাপ, ইভেন ইন্টারন্যাশনাল টি-20 যদি বলে থাকি। আর আপনি জানেন যে সেই সঙ্গে কিন্তু এই বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিক বলতে এই বিশ্বকাপের এটি তৃতীয় হ্যাট্রিক। প্যাট কামিন্স 2টা হ্যাট্রিক করেছেন, তৃতীয় হ্যাট্রিক করেছেন ক্রিস জর্ডান বার্বাডোসে হ্যাট্রিক করেছেন, এখানে আসলে তার জন্মস্থান। সব মিলিয়ে ক্রিস জর্ডানের কারণেই আজকে ম্যাচটা জিতেছে। সেইভাবে তার তো ভূমিকা আছেই, কিন্তু ম্যাচ সেরার পুরস্কারটা জিতেছেন আদিল রশিদ। এখন অনেকের কাছে প্রশ্ন রাখতে পারে যে আসলে আপনি যে হ্যাট্রিক করেছে তাকে আপনি ম্যাচ সেরার পুরস্কার না দিয়ে কেন আপনি আদিল রশিদকে ম্যাচ সেরার পুরস্কার দিলেন? আপনি দেখেন যে শেষ 3টি উইকেট, বোলারদের যে উইকেট সেটা আসলে লেস ইম্পর্টেন্ট বলতে গেলে। 3জন বোলারের উইকেট আসলে শেষ দিকে নিয়েছিলেন এই ক্রিস জর্ডান, কিন্তু আদিল রশিদ যে 2টো উইকেট পেয়েছেন তার মধ্যে নীতিশ কুমার সবচেয়ে বেশি রান করেছেন আজকে ইউএসের হয়ে, 30 রান তিনি করেছেন। আরেকজন হচ্ছেন অ্যারন জোন্স, ইউএসএর যে ক্যাপ্টেন, সে 10 রান করেছেন, যদিও 2জন ব্যাটারের উইকেট নেওয়ার কারণেই আসলে তাকে। এবং অ্যারন জোন্স কিন্তু সবথেকে বেশি পারফর্ম করছিলেন, ভালো ব্যাটিং সাইডটায় পারফর্ম করছেন, তার উইকেটটাই কিন্তু আদিল রশিদ তুলে নিয়েছিলেন। রাইট, মানে ইম্পর্টেন্ট যে 2টা উইকেট রয়েছে টপ অর্ডার ব্যাটারদের, সেই 2টা উইকেটই আদিল রশিদ তুলে নিয়েছেন। ইভেন ইকোনমির দিক থেকে যদি বলি, 4 ওভারের মধ্যে মাত্র 13 রান তিনি দিয়েছেন, 2টি উইকেট নিয়েছেন, সেই জন্য আসলে তাকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। আর ব্যাটিংয়ের কথা যদি বলি, আজকে বলতে গেলে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন ক্যাপ্টেন জস বাটলার। তিনি 38 বলে 83 রানের ইনিংস খেলেছেন। তার স্ট্রাইক রেট 218-এরও বেশি। সেখানে তার 6-এর মার ছিল 60টার মতো, 6টি তিনি 4ও মেরেছেন। সব মিলে তার ইনিংসটা আসলে আজকে একদম মার্কুটে ব্যাটিং যেটাকে বলে সেটাই আমরা দেখতে পেলাম। এমন ক্রিকেট খেলতেই কিন্তু পছন্দ করেন, তাকে আইপিএলে আমরা দেখেছি, সে কিন্তু প্রত্যেকটা আইপিএলে তার কম বলে শতক কিন্তু সে নিজের রেকর্ডটা ভাঙছে এবং সে কিন্তু সবসময় এই ধরনের অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে পছন্দ করেন। লাস্ট 2টা ম্যাচে কিন্তু আমরা তার এই রকম ব্যাটিংটা দেখিনি, মিস করছিলাম। সেখানে জস বাটলার ইম্পর্টেন্ট ম্যাচগুলো আসার আগে, বিশেষ করে সেমিফাইনাল আসার আগে এই ধরনের ব্যাটিংটা ইংল্যান্ড শিবিরে কি একটু স্বস্তির জায়গা মিলে? হ্যাঁ, অবশ্যই। আপনি জানেন যে ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপের। আমরা প্রথম দিক দিয়ে ধারণা করছিলাম যে ইংল্যান্ড হয়তো গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে পারে, তারা সুপার 8-এ এসেছে, এখন তারা সেমিফাইনালে ওঠার মতো সম্ভাবনা জাগিয়েছে, অর্থাৎ তারা স্বরূপে ফিরেছে। তারা যে বড় দল সেটা কিন্তু তারা প্রমাণ করছে। তার বড় প্রমাণ তাদের প্রত্যেকটা বিভাগে কিন্তু আসলে বিভাগে যারা খেলছেন তারা কিন্তু ফর্মে রয়েছেন। আপনি স্পিনারদের কথা বলেন কিংবা পেসারদের কথা বলেন, সেই ফর্ম কিন্তু, যদিও ইউএসএকে আমরা শুরু থেকে বলছিলাম যে তারা যেহেতু আইসিসির সহযোগী টিম, কিন্তু ইউএসএও কিন্তু আসলে তাদের যোগ্যতা দিয়ে তারা সুপার 8-এ এসেছে। অর্থাৎ তারা সহযোগী দেশ হিসেবেই যে শুধু বিশ্বকাপ খেলছে বিষয়টা এরকম না, অর্থাৎ তাদেরও আসলে অ্যাবিলিটি রয়েছে যে ভালো কিছু করা। সেই প্রমাণ কিন্তু তাদের ব্যাটার বলেন, বোলার বলেন, বিশেষ করে ব্যাটার যারা, তারা কিন্তু দিয়েছেন। সেই টিমটার বিপক্ষেই কিন্তু ইংল্যান্ড আজকে বড় ব্যবধানে জিতে নিয়েছে। অর্থাৎ ইংল্যান্ড সামনে ভালো কিছু করতে পারে কিংবা ইংল্যান্ড সেমিফাইনালের রেসে গিয়ে সেখান থেকে ফাইনাল উঠতে পারে, সেই সম্ভাবনা আসলে রয়েছে বলা যায়। আমরা কিন্তু যদিও বলি যে এই গ্রুপটা একটু তুলনামূলক কম শক্তিশালী, আসলে কিন্তু কম শক্তিশালী না। সেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা 3টি টিমেরই কিন্তু এখনও সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে আছে। এখান থেকেও কিন্তু একটি ভালো দল কিন্তু বাদ পড়ে যাবে। এইখানে যদি আমরা সেই সঙ্গে দেখি যে এইবারের টপ 8কে নিয়ে যদি যে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি উইকেট নিয়ে, আমাদের গ্রাউন্ডস যে
রেডি ছিল না বৃষ্টির পরে, সেগুলো নিয়ে আম্পায়ারিং নিয়ে, এর মধ্য দিয়ে কিন্তু যে টপ 8 যে খেলছে দ্বিতীয় পর্ব, এইটা আপনার চোখে কি এই 8টা দল কি বিশেষ কিছু কিনা? আপনি দেখেন, আপনি বলছিলেন যে আপনি শুধু যদি আপনি আমেরিকার কথা বাদ দেন কিংবা আরেকটা গ্রুপের মধ্যে আফগানিস্তানের কথা, আমরা আফগানিস্তানকে আসলে বাদ দিতে পারবো না, কারণ আফগানিস্তান যেই খেলা দেখাচ্ছে আমরা সেটাকে আসলে অঘটন বলতে পারবো না। আফগানিস্তান সমীহ জায়গা নিয়ে শক্তিতে পরিণত হয়েছে, বা যারাই এসেছে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছে। আপনি সাউথ আফ্রিকার কথা বলছিলেন, সাউথ আফ্রিকার প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি যে খুব স্বল্প রানে তারা ম্যাচ জিতেছে, কিন্তু দিন শেষে কিন্তু জয়টাই গুরুত্বপূর্ণ। সেই জয়ের কারণেই তারা পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে তারপর কিন্তু তারা সুপার 8-এ এসেছে। বা আফগানিস্তান সমীহ জায়গা নিয়ে শক্তিতে পরিণত হয়েছে, তারা আমরা শুরু থেকে বলছিলাম যে অঘটনের কথা। আফগানিস্তান কিন্তু আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, তারা বড় দলগুলোকে হারিয়ে আসলে অভ্যস্ত। আপনি দেখেন যে নিউজিল্যান্ডের মতো টিমকেও কিন্তু আফগানিস্তান গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছেন এবং বিশাল ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছেন, 80-র উপরে রানের বিনিময়ে তারা কিন্তু গ্রুপ পর্ব। এবং আপনি যেটা বলছিলেন আসলে কিন্তু অঘটন নয়। আমরা যদি ওয়ানডে বিশ্বকাপটা দেখি, বেশ কিছু মাসের ব্যবধানেই কিন্তু আমরা দেখছি সেই সময় কিন্তু 91 রানে কিন্তু 60টি উইকেট ফেলে দিয়েছিল আফগানিস্তান, এবং আফগানিস্তানরা কিন্তু তখনই প্রথম জয়ের স্বাদটা নেওয়ার জন্য মুখিয়ে ছিল। কিন্তু সেই সময় আসলে এত ভালো ব্যাটিং করেছিল সেই সময় ম্যাক্সওয়েল, যে কারণে হয়তো আমরা ওই ম্যাচটি দেখতে পারিনি আফগানিস্তানের পক্ষে। আজকেও কিন্তু আমরা সকালে তেমনই একটি ম্যাচের শঙ্কা জাগিয়েছিল যে আজকেও হয়তো আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য ম্যাক্সওয়েলই একাই যথেষ্ট। যদিও সেই দিনটি হয়নি, আজকে আফগানিস্তানের জন্য দিনটি হয়েছেন। এবং আফগানিস্তান এই যে 21 রানের ব্যবধানে একটি ম্যাচ বড় পরাশক্তি দলের বিপক্ষে, এইটি কিভাবে দেখছেন? দেখেন, আফগানিস্তান বড় টিমের বিপক্ষে আফগানিস্তানের ক্রিকেটার যারা রয়েছে, আপনি যখন খুব কষ্ট করে একটা জিনিস পাবেন তখন কিন্তু আপনি সেই জিনিসটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন। আফগানিস্তান ক্রিকেটের যে উত্থানটা, সেটা কিন্তু আসলে বলতে গেলে সিনেমার গল্পকেও হার মানায়। তারা খুব কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আমরা যদি দেখে থাকি তাদের যে শুরুর যে পথ চলাটা, সেটা কিন্তু আসলে খুব সহজ ছিল না। সেখান থেকেই কিন্তু তারা খুব কষ্ট করে বলতে গেলে এই ক্রিকেটটাকে আসলে তারা জয় করেছেন। সেখান থেকে তারা আজকে এই পর্যন্ত এসেছেন, এই প্রথমবারের মতো তারা সুপার 8-এ খেলছেন। আপনি ক্রিকেট বোর্ডের কথা যদি বলেন, বিশ্বের যতগুলো ক্রিকেট বোর্ড আছে অনেক অনেক দেশ ক্রিকেট খেলে, কিন্তু আমরা যদি কাউন্ট করে থাকি 8টা-10টা দেশ বা 12টা-14টা দেশকে কিন্তু কাউন্ট করি। তার মধ্যে আমি যদি বলি যে সেরা 10টা ক্রিকেট বোর্ড রয়েছে, বিশ্বের সেরা 10টা ধনী ক্রিকেট বোর্ড, সেই ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে কিন্তু আফগানিস্তানের নাম আসলে নেই। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যদি আমি আসলে বিবেচনা করি, গণমাধ্যমের তথ্য মতে, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের নাম সেরা 10-এর মধ্যে নেই, অর্থনৈতিক দিক যদি বিবেচনা করি। অর্থাৎ সেই আফগানিস্তান কিন্তু আমরা একটু যদি আমরা কার্ডটা দেখে থাকি, সেখানে আপনি দেখেন যে প্রথম আছে ভারতীয় ক্রিকেট বোর্ড, অবশ্যই তারা 26,000 কোটি টাকার তাদের বাজার মূল্য রয়েছে। তারপর ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েও আছে সেখানে, যে জিম্বাবুয়ে এবার টি-20 বিশ্বকাপ খেলছে না। শ্রীলঙ্কা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গিয়েছে। উইন্ডিজও আসলে এখন পর্যন্ত বাদ পড়েনি, কিন্তু এই উইন্ডিজের একটা সম্ভাবনা রয়েছে বাদ পড়ার। উইন্ডিজকেও নিয়ে আমরা অনেক ধরনের কিন্তু দেখি যে আলোচনা সমালোচনা অর্থনৈতিক কাণ্ডে তারা থাকে, এবং এই জন্যে কিন্তু তাদের দল গুছাতেও অনেক সময় সমস্যার সম্মুখীন হন তারা। এই যে এত কিছুর মধ্যেও কিন্তু এই যে 10টা টপ দল, এই দলের মধ্যেও কিন্তু আফগানিস্তান নেই। তাদের অর্থনৈতিক কিছু সমস্যার কারণে আমরা দেখেছি অনেকগুলো দলই বড় দলই দল গুছাতেও পর্যন্ত সমস্যা ফেস করতে হয়েছে। কিন্তু আপনি যদি আফগানিস্তানকে দেখেন, আফগানিস্তান কিন্তু একটু বিধ্বস্ত দল। সেখান থেকে আজকের এই আফগানিস্তান এবং তাদের দলের অনেক খেলোয়াড়ই এ পর্যন্ত বলেছেন যে তাদের কাছে এটা বিশ্বকাপের সমান, যে অস্ট্রেলিয়ার মতো দলকে তারা বিশ্বকাপে হারিয়েছে। এবং তারা এটা কিন্তু নিজেরাও বলছেন যে আমরা মুখিয়েছিলাম এই জয়টার জন্য। তার মানে কি তারা জিতার জন্যই মাঠে নেমেছিল। তো তাদের এই জয়টা কি তাদের পরিশ্রমের সফলতা? অবশ্যই তাদের পরিশ্রমের সফলতা বলতেই হয়। তারা আসলে ক্রিকেটটা খুব মনোযোগ সহকারে আসলে তারা ক্রিকেটটা খেলে, তারা ক্রিকেটের জন্য খুব অধ্যবসায় করে। সেই প্রমাণে কিন্তু বেশ কয়েকটি ম্যাচে আমরা দেখেছি। আমরা ক্রিকেট বোর্ডের কথা বলছিলাম যে আপনি দেখেন যে নিউজিল্যান্ডের ক্রিকেট রয়েছে। নিউজিল্যান্ড কিন্তু সাবেক বিশ্ব রানার্স আপ টিম হিসেবে খেলে গেছে এবারের টি-20 বিশ্বকাপের মধ্যে। তারাও কিন্তু শুরুর দিকে বাদ পড়ে গেছে, ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু তারাও সেরা 10-এর মধ্যে আছে। নিচ্ছি একটা বিরতি। দেখছিলেন 20 ফিরে এলাম বিরতির পর। দেখছিলেন 20 আমরা কথা বলছিলাম আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তান আসলে এইবার বিশ্বকাপে আমরা তাদের আগের বিগত খেলাগুলোও দেখেছি, তবে এই বিশ্বকাপে
যখন তারা চূড়ান্ত আটে আসলো এবং তাদের কিন্তু সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও তারা জাগিয়ে রেখেছে, এবং আমরা সেই সঙ্গে বলছি যে আফগানিস্তান আজকে অজিদের বিপক্ষে জিতে বাংলাদেশের জন্য এখনও সেমিফাইনাল জাগিয়ে রেখেছে। এটা কি আদৌ সম্ভব? দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে আমরা একটা সময় বলতাম যে আফগানিস্তান যে কোনো বড় দলকে হারালে সেটাকে আমরা অঘটন বলি। আফগানিস্তান কিন্তু আসলে এবার অঘটন আসলে ঘটায়নি, কারণ আপনি দেখেন যে আমি যদি সেরা ব্যাটারদের কথা চিন্তা করি সেখানেও কিন্তু আফগানিস্তানের ব্যাটারও রয়েছে। সেরা 5 জন ব্যাটার যদি বলেন সেখানে আফগানিস্তানের প্লেয়ারই বর্তমানে নাম্বার 1 ব্যাটার হিসেবে খেলে যাচ্ছেন। হ্যাঁ, গুরবাজ খেলে আছেন, অর্থাৎ তাদের যে কোয়ালিটি সেটা কিন্তু তারা দেখাচ্ছে। তারা কিন্তু এমন না বিষয়টা খুব মানে কাকতালীয়ভাবে ম্যাচ জিতে যাওয়া বা হুট করে ম্যাচ জিতে যাওয়া। অনেক সময় হয় যে তীরে এসে তরি ডুবায়, সেই ম্যাচ খুব জেতা ম্যাচ হেরে যায় বা হারা ম্যাচ জিতে যায়, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু একদম দাপট দেখিয়ে কিন্তু তারা ম্যাচ জিতে নেওয়ার চেষ্টা করছে বা তারা ম্যাচ জিতে নিচ্ছে। সেজন্যই কিন্তু তাদের ব্যাটাররা কিন্তু আসলে ভূমিকা রাখছেন বলেই তাদের বেশিরভাগ রান হচ্ছে। সেই রান করা ম্যাচে তারা আসলে ম্যাচ জিততে পারছে, বা যে কোনো ম্যাচে তারা টার্গেট পেলে সেই টার্গেটের ম্যাচেও কিন্তু আসলে তারা জিততে পারছে। শুধুমাত্র তাদের বোলিং বলেন ব্যাটিং বলেন দুই বিভাগের পারফরমেন্সের কারণেই কিন্তু তারা আসলে ম্যাচ জিততে পারছে। সেটাই আসলে তারা কিন্তু শুরু থেকে তারা কিন্তু তাদের দাপুটে যে ক্রিকেট সেটাই কিন্তু খেলছিল, এবং আমরা কিন্তু সবসময় জানি যে আফগানিস্তান ওয়ানডে বা টেস্টের থেকে কিন্তু তারা টি-20টা বেশ ভালো করে, এবং টি-20 ফ্রাঞ্চাইজিস লিগগুলোতে কিন্তু আফগানিস্তান প্লেয়ারদের কিন্তু আমরা অনেক দাপুটে ক্রিকেট দেখি, এবং তারা সব ধরনের ফ্রাঞ্চাইজিস ক্রিকেটে তারা খেলছে, এবং তাদের যে অভিজ্ঞতা এটাই কিন্তু এই বিশ্বকাপে বেশি ভালো করে কাজে দিয়েছে। দেখেন, আমরা কিন্তু এই বিশ্বকাপের আগে থেকেই দেখছি যে রশিদ খানের মতো ক্রিকেটার, মোহাম্মদ নামির মতো ক্রিকেটার তারা কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলে থাকেন। শুধু আইপিএল না, আইপিএল বিশ্বের অন্যতম বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে একটা। তাছাড়াও বিগ ব্যাশ বলেন, আপনি কাউন্টি ক্রিকেট বলেন, সেখানেও কিন্তু আসলে এই দেশের ক্রিকেটাররা খেলে যাচ্ছেন। তার কারণ কিন্তু আসলে তাদের টি-20 ক্রিকেটের যে উত্থান বা টি-20 ক্রিকেটে তাদের যে সক্ষমতা, তাদের যে অ্যাবিলিটি, সেটা কিন্তু তারা দেখাতে পারছেন। সেজন্যই কিন্তু তারা বৈশ্বিক যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো রয়েছে সেই ক্রিকেটগুলোতে তারা চান্স পাচ্ছেন, বা সেখানেও কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক ক্রিকেটার চান্স পান কিন্তু তারা কিন্তু স্কোয়াডের বাইরে থাকেন কিংবা তারা সাইড লাইনে বসে থাকেন। কিন্তু আফগানিস্তানের ক্রিকেটার যদি বলি, তারা বেশিরভাগ সময় তাদেরকে কিন্তু একাদশের মধ্যে খেলানো হয়ে থাকে, বা তারা তাদের পারফরমেন্স দেখাতে পারেন বলে বা সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেন বলেই তাদেরকে কিন্তু আপনি একাদশের মধ্যে দেখতে পান, বা সেখানে তারা পারফর্ম করে তার ম্যাচ সেরা পুরস্কার আসলে জিতে থাকেন। সেটাই, তারা কিন্তু এমন না যে শুধু শুধু চান্স পেয়েছে, বিষয়টা কিন্তু এমনও না। তারা কিন্তু পারফর্ম করে সেই দলগুলোর পক্ষে ভালো খেলছে, এবং তাদের ভালো খেলার যে অভিজ্ঞতা, এবং সেটাই হয়তো এই বিশ্বকাপে তারা পারফরমেন্স শো করতে পারছে, এবং এটাই হয়তো তাদের একটা বড় প্রশংসার দাবিদার রাখবে। আমরা বিশ্বকাপের সেরা ব্যাটারদের কথা বলছি, আমরা যদি একটু দেখি, রহমানুল্লাহ গুরবাজ 238 রান করেছেন 6টি ম্যাচ খেলে। নিকোলাস পুরান রয়েছেন দ্বিতীয়তে, অ্যান্ড্রিস ঘোষ আমেরিকার ক্রিকেটার 219 রান করে তৃতীয়তে আছেন। ইব্রাহিম জাদরান তিনিও কিন্তু আফগানিস্তানের ক্রিকেটার। অর্থাৎ সেরা 5-এর মধ্যে কিন্তু আফগানিস্তানের এই 2 জন ক্রিকেটার রয়েছেন। অর্থাৎ আমি শুরু থেকে যেটা বলছিলাম যে আফগানিস্তানের যে কোনো বিভাগে তারা ভালো করছে বলেই কিন্তু তারা সেমিফাইনাল বলেন কিংবা এবং টপ 5-এ এই যে 2 জন ব্যাটার্স, এবং তারা দুজনে কিন্তু নিয়মিত ব্যাটিং করছেন, এবং আজকেও কিন্তু তাদের 2 জন ব্যাটার্সের ওপেনিং পার্টনারশিপ কিন্তু 119 রানের ছিল। এটা কিন্তু একটা এত বড় অজির মতো এত বড় একটি দলের বিপক্ষে এই 119 রান কিন্তু কম চারটিখানি কথা না। এইখানে যে এই যে তাদের মানসিক উন্নতিটাও কিন্তু কি এখানে দেখছেন কিভাবে? দেখেন, প্যাভিলিয়ন শেয়ার করে বা ড্রেসিং রুম শেয়ার করে রহমানুল্লাহ গুরবাজ কলকাতার প্লেয়ারদের সাথে। লাস্ট যে কলকাতা চ্যাম্পিয়ন হলো আইপিএলে, সেই টিমের একজন সদস্য, ইভেন রানিং সদস্য, তিনি নিয়মিত একাদশে খেলেছেন, সেই টিমের সদস্য কিন্তু তিনি। অর্থাৎ বড় বড় ক্রিকেটারদের সাথে তিনি খেলে থাকেন, বা যেই কোচদের কাছ থেকে তিনি দীক্ষা নিয়ে থাকেন, সেটা হয়তো তাদের আসলে কাজে লাগে। সেজন্যই হয়তো এইবারের যে টি-20 বিশ্বকাপে সে বিশ্বমানের ক্রিকেটারদের আইপিএলের মতো জায়গায় খেলে এসেছেন, তার আমার মনে হয় যে খুব বেশি সমীহ করতে হয় না, বা তার হয়তো ভয় কেটে গেছে, তার যে জড়তা, সেই জড়তা আসলে কেটে গেছে। সেজন্যই তিনি ধারাবাহিক থাকছেন, এখন পর্যন্ত তিনি সেরা ব্যাটারদের একজন। সেটাই আপনি যেটা বলছিলেন, আসলে ক্রিকেট তো একটা স্কিলের খেলা, তার থেকে বড় মানসিক একটা খেলা। আমরা বলে থাকি যে মানসিকভাবে প্রস্তুত থাকাটাই আসলে এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ, যে আপনি মানসিকভাবে খেলাটা কিভাবে নিচ্ছেন। সেখানে কিন্তু আফগানিস্তানের প্লেয়াররা অন্যান্য দলের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে, এবং তাদের যে বলছিলেন যে গুরবাজ, জাদরা, এবং তারা হচ্ছে আইপিএলে বড় বড় টিমে খেলছে, এবং চ্যাম্পিয়ন হওয়ার যে মানসিকতা এটাও কিন্তু তারা পেয়েছে। এই 7টা যে পেয়ে যাওয়া, এবং এইটা তাদের সতীর্থদের সাথে কিন্তু শেয়ার করতে পারছে। এখান থেকে হয়তো তাদের মানসিক পরিবর্তনটাও অনেকটা দেখা দিয়েছে। এবং সেই সাথে যদি বোলারদেরকে নিয়ে বলতেন, যে বোলারদের মধ্যেও কিন্তু টপ 10-এ কিন্তু 2 জন বোলার আছে, এবং সেই সঙ্গে রশিদ খান তেমন একটা ভালো করছিলেন না। আজকে কিন্তু তার বোলিং এর মাধ্যমে সেও আজকে কাকতালীয়ভাবে ব্যাটার যেভাবে 1 নম্বরে আছে আফগানিস্তানের,
এই এখন পর্যন্ত সুপার 8 চলাকালে এখন পর্যন্ত 1 নম্বরে ব্যাটার আফগানিস্তানের গুরবাজ রয়েছে, বোলারেরও কিন্তু 1 নম্বরে আছেন সেই ফজল হক ফারুকী, তিনি আফগানিস্তানের বোলার। তিনি এখন পর্যন্ত 15টি উইকেট নিয়েছেন 6 ম্যাচ খেলে, তার ইকোনমি 6.28। আপনি দেখেন যে অর্থাৎ বোলিং বিভাগেও কিন্তু আসলে তারা রাজ করছে। আপনি বলছেন সেরা 10-এর কথা, সেরা 5-এর মধ্যেও কিন্তু ফজল হক ফারুকী নাম্বার 1, অর্থাৎ 10 জনের মধ্যে নাম্বার 1 কিন্তু ফজল হক ফারুকী। অর্থাৎ তারা বোলিংয়েও রাজ করছে, ব্যাটিংয়েও রাজ করছে। সেজন্যই কিন্তু অর্থাৎ আফগানিস্তান যদি সেমিফাইনালে উঠে যায় তাহলে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেটাই, এখানে কি আমরা যদি বলি যে এই যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছে এবং আফগানিস্তানেরও শেষ ম্যাচ, আফগানিস্তানের জন্য আফগানিস্তান যদি বাংলাদেশের সঙ্গে বড় ব্যবধানে জিতে যায় সেখানেও কিন্তু তাদের একটা বড় সুযোগ থাকবে, এবং বাংলাদেশও যদি তাদের সঙ্গে বড় ব্যবধানে জিতে সেটা বাংলাদেশের জন্য হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে। যদিও এখানে 2-3টি ম্যাচের উপর ডিপেন্ড করবে, তবে এখানে বাংলাদেশের বোলিং সাইড থেকে আমরা সবসময় প্রশংসা করে আসছিলাম। এখানে তানজিম হাসান সাকিব কিন্তু বাংলাদেশের টপ 5-এ বোলিং সাইডে আছেন এবং সে বেশ ভালো বল করে যাচ্ছিল, এবং এই পেস বোলিংয়ে যে আমাদের একটা অন্তর্ভুক্তি ভালো বোলারদের এবং আমাদের উইকেট তুলে নেওয়ার যে প্রবণতা, এটা তানজিম হাসান সাকিবকে কতটুকু এগিয়ে রাখবেন? দেখেন, তানজিম হাসান সাকিব এখন পর্যন্ত আসলে নতুন বোলার হিসাবে তিনি কিন্তু সাকসেসফুল। বাংলাদেশের এই টি-20 বিশ্বকাপের মধ্যে তিনি কিন্তু আসলে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। তার প্রতি টিম ম্যানেজমেন্ট যে আস্থা রাখছেন সেই আস্থার প্রতিদান কিন্তু দিচ্ছেন। 25 তারিখে যে খেলা রয়েছে সেই মাঠে কিন্তু আসলে বিশেষ করে স্পিনারদের সুবিধা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ হচ্ছে যে আর্নসভ্যালের যে গ্রাউন্ড সেখানে কিন্তু বাংলাদেশ এর আগেও ম্যাচ খেলেছে, সেখানে আমরা দেখছিলাম যে লো স্কোরিং ম্যাচ হয়, সেখানে ম্যাচ জেতাটাও কষ্ট হয়ে যায়। আপনি দেখেন যে নেপালের মতো টিমের বিপক্ষে বাংলাদেশ 106 রান অল আউট হয়ে গেছে, সেখানে কিন্তু স্পিনাররা ভালো বোলিং করেছেন। বাংলাদেশেরও স্পিনার রয়েছেন, কিন্তু আফগানিস্তানেরও কিন্তু আসলে স্পিনার রয়েছে, রশিদ খানের মতো স্পিনার সেখানে রয়েছেন। আপনি তানজিম হাসান সাকিবের কথা বলছেন, আফগানিস্তানেরও কিন্তু আসলে নাবিনুল হকের মতো পেসার রয়েছেন, ফজল হক ফারুকীর মতো বোলার রয়েছেন। অর্থাৎ বাংলাদেশের জন্য সেই ম্যাচটা জেতা কিন্তু কঠিন হবে না, এই পুরো ম্যাচই বাংলাদেশের জন্য বলতে গেলে চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এবং আপনি বলছিলেন যে আফগানিস্তানেরও স্পিনার আছে, আমরা জানি আফগানিস্তানের স্পিনার যে কোনো দেশের থেকেই ভয়ঙ্কর, এবং সেই সঙ্গে আফগানিস্তানের হাতে কিন্তু অনেক ধরনের অপশন আছে। আপনি রিস্ট স্পিনার আনতে পারেন, অর্থোডক্স আনতে পারেন, অফ স্পিনার আনতে পারেন, লেগ স্পিনার আনতে পারেন। এই যে তাদের যে সমন্বয়, আসলে ক্যাপ্টেনের জন্য এটা তো অনেকটা সুবিধা বলতে পারেন, যে যখন যাকে প্রয়োজন মনে করছে তাকে ইনক্লুড করছে বা বোলিংয়ে নিয়ে আসছে, এইটা আফগানিস্তানের জন্য এক্সট্রা বেনিফিট কিনা? অবশ্যই। আপনি রশিদ খানের কথা যদি বলেন, রশিদ খানের আসলে কোয়ালিটি নিয়ে প্রশ্নের কিন্তু বা সন্দেহের কোনো সুযোগ নেই। রশিদ খান কিন্তু বিশ্বমানের একজন স্পিনার, অর্থাৎ তার যে ক্যাপ্টেন্সি বলেন, অর্থাৎ তার ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু আসলে আমাদের তারিফ করতে হয়, কারণ এখন পর্যন্ত আফগানিস্তান যতটুকু এসেছে অবশ্যই রশিদ খানের কিন্তু একটা ভূমিকা রয়েছে, বা তিনি নিজেও আসলে পারফর্ম করছেন। হয়তো ব্যাটিংয়ে বেশি করছেন না, কিন্তু বোলিংয়ে কিন্তু তিনি করে আছেন। এই দিক থেকে কিন্তু বাংলাদেশের লাস্ট ম্যাচে বাংলাদেশের শান্ত যে ক্যাপ্টেন্সি করেছে সেই দিক থেকে কিন্তু অবশ্যই আফগানিস্তানের ক্রিকেটাররা বা আফগানিস্তানের ক্যাপ্টেন্সি কিন্তু আসলে অনেকটা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত। সেই সঙ্গে কিন্তু আমরা যদি দেখি মুস্তাফিজ সাকিব বাদ দিয়ে লিটন একটি ফ্রাঞ্চাইজিস লিগে বিপিএলে চান্স পেয়ে, আইপিএলে চান্স পেয়েছিল, এবং এগুলো যদি আমরা বাদ দিই, এছাড়া অন্যান্য আমাদের যারা বলার আছে, যেমন তাসকিন আছে, কয়েকবার চান্স পেয়েছিল, বোর্ডের জটিলতার কারণে হয়তো সে যেতে পারেনি, বা তার অনীহার কারণেও হয়তো সে যেতে পারেনি, দেশের হয়ে খেলা ছিল। এই যে যেতে না পারা বা সুযোগ তৈরি হয়েও তাদের খেলতে না পারা, এটাকে কেমন দেখছেন? দেখেন, এই যে আপনি টি-20 বিশ্বকাপে যখন গুরবাজ ভালো খেলছেন বা রশিদ খানরা ভালো খেলছেন, তারা কিন্তু আইপিএল এর মতো ফ্রাঞ্চাইজি লিগে খেলে থাকেন। এই বড় বড় টুর্নামেন্টগুলো খেলার কারণেই কিন্তু আসলে তারা অনেকটা এগিয়ে বাংলাদেশের ক্রিকেটার রয়েছে। আর আপনি দেখেন যে তাসকিনকে এনওসি দেওয়া হয় না, বেশ কয়েকবার তিনি সুযোগ পেয়েছেন, তাকে এনওসি দেওয়া হচ্ছে না, সেজন্য তিনি বড় বড় প্লেয়ারদের সাথে আসলে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন না, বা সেখানকার কোচদের কাছ থেকে আসলে তিনি তেমন কিছু তালিম নেওয়ার চেষ্টা করছেন, সেটা হয়তো তিনি পারছেন না। এটা আমাদের জন্য বলেন যে ক্রিকেটের জন্য ব্যাড লাকি বলতে হয়, বা বিসিবি আমার মনে হয় যে এই জায়গায় যদি একটু সতর্ক হয় সেক্ষেত্রে খুব ভালো হবে। কারণ আপনি দেখেন যে আফগানিস্তানের মতো টিমের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন আইপিএল এর মতো জায়গায় বা বিগ ব্যাশের মতো জায়গায়, এর জন্যই কিন্তু এই ক্রিকেটটা আসলে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা যদি সুযোগ পায় তাদেরকে আসলে আমার মনে হয় যে এনওসি দেওয়াটা খুব দরকার বা জরুরি বলতে হবে। ধন্যবাদ শাওন আপনাকে, এবং সেই সাথে শুধু একটু শুনতে চাবো যে আসলে আপনি তবু বা 25 তারিখের ম্যাচটিতে কাকে এগিয়ে রাখছেন? হ্যাঁ, আসলে আমি এই ক্ষেত্রে 50-50 চান্স বলি, আসলে এগিয়ে থাকা দুই দলেরই আসলে ম্যাচ জেতার সুযোগ আছে। ধন্যবাদ শাওন। আসলে ক্রিকেট মানেই ঘটনা এবং অঘটন দুটোই ঘটবে, এবং সেই সাথে আমরা নতুন নতুন ইতিহাসের সাক্ষী হব, এটাই আসলে হওয়া উচিত, এবং এই ধরনের ক্রিকেটই আসলে দর্শক পছন্দ করেন। সেই সঙ্গে শেষ করছি 20 কুড়ির আয়োজন।